আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষকদের কথা ফেসবুক লাইভ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক যারা আমাদের সাথে আছেন এবং দেশ বিদেশ থেকে অনেকে সংযুক্ত হয়েছেন, বিগত দিনে আমরা বরাবরই লাইভ করে আসছি। এই সপ্তাহ আমার অনেক দিন হয়ে গেল, বিশেষ কারণে একটু দেরি হলো। তো আজকে 8টার সময় এই লাইভটা হওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমরা 9টায় নিয়ে আসছি। আমাদের একটু দেরি হয়ে গেছে টেকনিক্যাল কারণে, আমি এই জন্য দুঃখিত। আজকে আমাদের আলোচ্য বিষয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও সমসাময়িক বিষয়। এবং বরাবরের মতো আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ঢাকা ঐতিহ্যবাহী ঢাকা শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী। সংযুক্ত আছেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাই দৈনিক শিক্ষকদের কথা ফেসবুক লাইভ থেকে। নিশ্চয় আপনারা ভালো আছেন এবং আপনারা জানেন যে আমরা জাতির জনক হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আগামীকাল 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই উপলক্ষে আজকে আমাদের এই বিষয়ে আলোচনা নিয়ে আসব। এবং আপনারা জানেন যে জাতির জনক 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে উনি মুক্ত হয়েছিলেন এবং জার্মানি হয়ে দেশে ফিরতে 10ই জানুয়ারি ফিরেন এবং লক্ষ লক্ষ লোক ওনাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে, তারপর রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স বর্তমান শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেওয়া হয়। 23 ফেব্রুয়ারি ওনাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তারপর থেকে আমরা বঙ্গবন্ধু হিসাবে জানি। এবং সেই জাতির জনক তার পরিবারের 18 জন আত্মহত্যির মধ্য দিয়ে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এবং দীর্ঘদিন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের 30 লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। যেখানে 30 লক্ষ প্রাণ দিয়েছিল এই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা কিন্তু সুবর্ণ জয়ন্তী এই বছরেই আমরা প্রায় 50 বছর উদযাপন করতে যাচ্ছি এবং একই বছর মুজিব জন্ম শতবার্ষিকী। এই বছরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সঙ্গে হয়েছেন। দর্শকদের মতামত যারা সংযোগ, আবারও আপনাদের অভিনন্দন জানাই। আমি দুঃখ প্রকাশ করছি যে প্রচুর দর্শক আমাদের লাইভ করার জন্য বারবার বলে, কিন্তু আমি জানি অধ্যক্ষ ফজল স্যার ভর্তি কাজে ব্যস্ত, আমি নিজে একটা প্রতিষ্ঠান প্রধান, ভর্তির কাজে ব্যস্ত। এরপর আমাদের আজকে কিন্তু ইএফটি নিয়ে আপনারা জানেন যে ইএফটি আমাদের চালু হতে যাচ্ছে এবং ইতিমধ্যে মাওসি থেকে নির্দেশনা দিয়েছে যে ইএফটি করতে গেলে কি কি লাগবে সেটা আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সুনামধন্য অধ্যক্ষ ফজল স্যার কাছ থেকে আমরা শুনবো। তার আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং আমরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমরা যে এত বড় আত্মাহুতি দিয়েছিল এদেশের মানুষ, নিরীহ মানুষ, আমরা কিন্তু আরেকটা আমাদের মনে হচ্ছে যে জাতীয়করণের জন্য না হয় আরেকটা যুদ্ধ করতে হয় শিক্ষকদের, আমি এমনটি সম্ভাবনা মনে করছি। এবং আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা, আমরা মাঠে নামার আগেই এই জাতীয়করণ বঙ্গবন্ধুর যে চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় আমরা কিন্তু বারবারই ব্যক্ত করছি। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু চেতনা সমৃদ্ধ বাংলাদেশ, সঠিক একটা বাংলাদেশ যে আসলে যেরূপ আমরা বঙ্গবন্ধু চেয়েছিল সেটা কি আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনি শিক্ষকদের যে নির্যাতন, নিষ্পেষণ এবং বঞ্চনা, এই ক্ষোভ থেকে আসলে শিক্ষার যে মান উন্নয়ন আজকে আমরা দেখেছি। বুদ্ধিজীবীরা কিন্তু মতামত দিয়েছে তারা সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য। আমরা আজকে একটা নিউজে, টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে দেখেছি এই কথা, কিন্তু অধ্যক্ষ ফজল স্যার বারবারই বলছিলাম আরো 2-1 মাস আগেই যে সীমিত আকারে খুলে দেওয়া যেত। এখন পর্যন্ত ভর্তির ব্যাপারটা জেএসসির যে ফলাফল দেওয়া হলো না, এইচএসসির ফলাফল এখনো দেওয়া হয়নি। আবার একটি শিক্ষাবর্ষ শুরু হয়েছে, যেখানে আমেরিকার মতো দেশে প্রায় 4100 মারা গেছে গত 24 ঘন্টায়, সেখানে বাংলাদেশে 15-20 জন মারা যাচ্ছে। এবং যারা করোনা সচেতন না তারা নিজেরাই কিন্তু এই মৃত্যুকে ডেকে আনে আমি মনে করছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক এবং আমাদের দেশের সরকার বাহাদুরকে অভিনন্দন জানাই যে করোনার এই যে ধরে রাখার জন্য, করোনার কে ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই আমরা। তো আমরা আজকে যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা, সেই দিবস কিন্তু আগামীকাল সরকারিভাবে উদযাপনের জন্য আমাদের নির্দেশনা এসেছে। আমরা আগামীকালও কিন্তু অনুষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠানগুলিতে। আমি আগামীকালকে সামনে রেখে আমি অধ্যক্ষ ফজলের কাছে প্রথমে যাব যে জাতির জনক
যে আমরা দেখেছি 52 ভাষা আন্দোলন ওনার নেতৃত্ব ছিল, 69 ছিল, 71 তো ছিলই, যে আমরা সেই জাতির জনককে যখন 25শে মার্চ 1971 কাল রাতে ওনাকে নিজ বাসভবন ধানমন্ডিতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানি কিন্তু ওনাকে ফাঁসির মঞ্চ একটা প্রহসন করে ওনাকে ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে কিন্তু বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেছে, কিন্তু তারপরও কিন্তু উনি আপোষ করেন নাই। উনি বলেছে আমার মরার পরে বাংলাদেশের লাশ পাঠিয়ে দেবে বাংলার মানুষের কাছে। সেই থেকে পাকিস্তানি জানতারা বুঝতে পারেছিল এই বঙ্গবন্ধুকে দাবানো যাবে না, যার ফলে কিন্তু বিশ্ব নেতাদের চাপে ওনাকে সে মুক্তি দিয়েছিল স্বাধীনতার পরে। আমরা যেন 16 ডিসেম্বর 1971 বিজয়ের পরে ওনাকে সেই 1972 সালের কিন্তু 8ই জানুয়ারি মুক্তি দেয় বিশ্ব নেতাদের চাপে। তো আমি অধ্যক্ষ ফজল স্যারকে আপনার কাছে যাবো, এই যে আগামীকাল 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আপনার কি ভাবনা, এবং আমরা যে বঙ্গবন্ধু চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের এই শিক্ষার যে বৈষম্য সেটাকে পিছনে ফেলে, শিক্ষকদের চেতনা, শিক্ষকদের মেধাকে পিছনে ফেলে, শিক্ষকদের মেধাকে মাটি চাপা দিয়ে কিভাবে বঙ্গবন্ধু চেতনা সমৃদ্ধ বাংলাদেশকে আদৌ গড়া সম্ভব কিনা, এবং আমরা আগামীকাল যে সরকারের নির্দেশ সেটাকে আমরা কিভাবে শিক্ষকরা বাস্তবায়ন করতে পারে সুন্দরভাবে, এই বিষয়ে প্রেক্ষাপটে যদি কথা বলেন অধ্যক্ষ ফজল স্যার, আপনার কাছে দর্শকরা আমরা শুনতে চাই। জি, ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। জনাব নজরুল ইসলাম রনি স্যার, বাংলাদেশ শিক্ষক সমিতির অত্যন্ত ডাইনামিক নেতা, এবং উপস্থিত আছেন অধ্যাপক মুজিবুর রহমান স্যার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি। আমি জানি আজকে অগণিত দর্শক আমাদের এই টকশো শোনার জন্য দেশ এবং বিদেশ থেকে অপেক্ষা করছেন। দেশপ্রেমিক মানুষ, শুধু শিক্ষক কর্মচারী নয়, দেশপ্রেমিক অধিকাংশ মানুষ আজকে হয়তো অপেক্ষা করছেন। আজকের এই দিনটি, যেটি আজকের বিষয়ের যে মূল বিষয়বস্তু আলোচনার, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যেটা হলো 10 জানুয়ারি 1972। সেদিন সশরীরে উপস্থিত না থাকলেও বাংলাদেশের মানুষের যে কি উপলব্ধি ছিল, এই বাংলাদেশের মানুষের মধ্যে যে কি উৎফুল্ল ছিল, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। 16ই ডিসেম্বরের দেশের চূড়ান্ত বিজয়, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় হলেও সবাই উদ্বিগ্ন ছিল যে বঙ্গবন্ধু এখনো পাকিস্তানের কারাগারে, বঙ্গবন্ধু বেঁচে আছেন কি নাই কোনো তথ্য নেই। আমি দেখেছি আমার দাদিকে, আমার মাকে, আমার গ্রামবাসীকে, বিশেষ করে পুরুষের চেয়ে মহিলারা অনেক বেশি প্রত্যেকদিন রোজা রাখতেন এবং আল্লাহর দরবারে ইফতারের আগে দোয়া করতেন যে আমরা যাতে বঙ্গবন্ধুকে ফিরে পাই। আমার দাদিকে আমি দেখেছি, আমার দাদি রোজা রাখতেন। 16ই ডিসেম্বর থেকে 10 জানুয়ারি আমরা জানতে পেরেছি পরে 8 জানুয়ারি 1972 বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানের লায়ালপুর কারাগারে বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল এবং তাকে অনেকবার তার সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, সিনিয়র রাজনীতিবিদরা বৈঠক করেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের যাতে অবিভক্ত পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে পাকিস্তান তৎকালীন 1971-এর 16ই ডিসেম্বরের পূর্ব পর্যন্ত বা 26শে মার্চের পূর্ব পর্যন্ত যে পাকিস্তান রাষ্ট্রটি যাতে থাকে, সেটি আপোষ করার জন্য বঙ্গবন্ধুকে নানা ধরনের, নানা প্রকার প্রলোভন দেখানো হয়েছে, নানাভাবে ভয় দেখানো হয়েছে, কবর খুঁড়ে কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বঙ্গবন্ধু বলেছে তোমরা আমাকে ফাঁসি দাও, হত্যা করো, আমার কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমার লাশটি আমার বাংলার মাটিতে, আমার বাংলাদেশে তোমরা পাঠিয়ে দিবে, আমার এইটুক চাওয়া। সেই বঙ্গবন্ধু 8ই জানুয়ারি 1972-এ ভুট্টো তৎকালীন চক্রান্তকারী, পাকিস্তানের সবচেয়ে বড় চক্রান্তকারী জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে 8 তারিখ পাকিস্তান থেকে এয়ারপোর্ট থেকে যখন বিদায় দেয়, বিমানে তুলে দেয়, তার আগে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাকে ইরানে অথবা তুরস্কতে পাঠিয়ে দেওয়া হবে।
বঙ্গবন্ধু কোনো ক্রমেই রাজি হয় নাই। বঙ্গবন্ধু খুঁজে বের করেছেন যে তোমরা আমাকে সরাসরি বাংলাদেশে পাঠাও। যখন তারা অস্বীকৃতি জানিয়েছে তখন বঙ্গবন্ধু বলেছেন যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে লন্ডনে, যে আমাকে তাহলে তোমরা লন্ডন পাঠিয়ে দাও। বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে বিমানে করে যখন লন্ডন পাঠিয়ে দেওয়া হয় তখন পাকিস্তান সরকার তৎকালীন বুট্টু কিসিঞ্জার সবচেয়ে আলোচিত ডিপ্লোমেট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, এবং এই বুট্টু ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে তখন বঙ্গবন্ধুর সম্মতিক্রমে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ। সেখানে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্নভাবে ব্রিফিং নেয়। তার সাথে বাংলাদেশের হাজার হাজার লোক দেখা সাক্ষাৎ করে এবং তাদের অনুভূতি বঙ্গবন্ধুর কাছে প্রকাশ করে, বঙ্গবন্ধু প্রকাশ করে। তারপর বঙ্গবন্ধু 10 তারিখ ব্রিটিশ এয়ারলাইন্সের বিমানে করে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেই অনুভূতি আজকে আলোচনা করে বোঝানো সম্ভব নয়, সেটা সেই দিনই শুধুমাত্র আমরা উপলব্ধি করতে পারছি। আজকে যে বিষয়টি, সেই বঙ্গবন্ধু যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, যে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যে চরম বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিকে জাগ্রত করেছিল, আমাদের দেশ আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বৈষম্য কিন্তু অনেক রয়ে গেছে এবং বৈষম্য অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রাথমিক শিক্ষাকে ঘোষণা করা হয়েছে 2010-এর শিক্ষানীতিতে যে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, অথচ 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করা হয়নি, বা 8ম শ্রেণী পর্যন্ত যে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষাকে এখনো জাতীয়করণ করা হয়নি। 5ম শ্রেণী পর্যন্ত করা হয়েছে। একটি বিষয়, আন্তর্জাতিক বিশ্বে বা উন্নত বিশ্বকে আমরা যদি ফলো করি, অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী যারা, তাদের শিক্ষাটাই হলো প্রাথমিক শিক্ষা। অপ্রাপ্ত বয়স্ক, আমাদের বাংলাদেশের আইন মোতাবেক 18 বছরের পূর্বে একজন মানুষ অপ্রাপ্ত বয়স্ক। সেই জন্য 18 বছর বয়সের পূর্বে কাউকে বিয়ে দেওয়ার আইনগত সুযোগ নেই, ভোটার হওয়ার সুযোগ নেই, তার উপরে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করার সুযোগ নেই। তাহলে একজন অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী বা এই দেশের নাগরিক, তাকে অবৈতনিকভাবে বা তার শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে দিতে হবে। আমাদের জাতিসংঘের বিধিবিধান অনুযায়ী বা বিশ্ব ব্যবস্থায় বা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তার মানে 18 বছর বয়স পর্যন্ত আমরা ধরতে পারি উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্বে। তাহলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই শিক্ষার দায়িত্বে যদি রাষ্ট্র হয়, তাহলে কেন এত বৈষম্য? একই সিলেবাস, একই কারিকুলাম, একই পাঠ্যপুস্তক, একই ছুটির তালিকা, একই কার্য দিবস, একইভাবে পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট দেওয়া, এসএসসি, এইচএসসি, জেএসসি, সমাপনী, যাই বলি আমরা, সবই একই কাজ। বেতন, আর্থিক সুযোগ সুবিধা দুরকম। এটা হতে পারে না, দুরকম। তার মানে বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই বৈষম্য চরমভাবে বিরাজমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে যে তথ্য বেরিয়েছে, যে কি গতকালকে আমরা দেখেছি, বাংলাদেশে এখন 1 কোটি টাকার অধিক ব্যাংকে জমা রাখছে এরকম লোকের সংখ্যা এই কোভিডের মধ্যেও 5,000-এর বেশি বৃদ্ধি পেয়েছে, এবং সেই সংখ্যা 87,000-এর অধিক। যদি প্রকৃত পরিসংখ্যান তৈরি করা হয় তাহলে হয়তো সেটা লক্ষাধিক হবে। তার মানে বাংলাদেশের মানুষের এখন অর্থের, এক শ্রেণীর লোকের অর্থের কোনো অভাব নেই। অন্য শ্রেণীর লোক, শিক্ষক সমাজ না খেয়ে মরছে। শিক্ষকরা আজ সবচেয়ে দুর্ভাগা অবস্থায় আছে এই কোভিডের মধ্যে। আমি আরেকটি তথ্য দিতে চাই, বাংলাদেশে 107টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতে এক একজন অভিভাবকের তার ছেলে মেয়ের পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। 107টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ উপাচার্য বা ট্রেজারার আছে, যদিও সেটা বাধ্যতামূলক থাকার কথা। তাহার মানে কি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের শোষণের হাতিয়ার বা শিক্ষা নিয়ে ব্যবসার কার্যক্রম চালাচ্ছে। তাদের কাঠামোগত আইনগত যেসব শর্ত কিছুই তারা পালন করছে না। 315টা বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স খুলে 28 বছর যাবৎ তারা পাঠদান করে আসছে। আজকে তাদেরকে অনার্স মাস্টার্স এর শিক্ষকদের বেতন না দিয়ে এই প্রতিষ্ঠানগুলো থেকে অনার্স মাস্টার্স বন্ধ করে দিতে চাচ্ছে। অথচ শিক্ষা ব্যবসা যেখানে বাণিজ্য হচ্ছে, শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং তাদের শিক্ষার মান কি? বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ধরনের অনেক বিশ্ববিদ্যালয়ের সনদপত্রকে বাতিল ঘোষণা করেছে, অবৈধ ঘোষণা করেছে। অথচ সেগুলো সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মানে কি? বাংলাদেশের ভিতরে চরমভাবে বৈষম্য তৈরি করা হচ্ছে। 300-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান আজকে প্রায় 5 বছর জাতীয়করণ করা হয়েছে। শিক্ষকেরা বেতন পাচ্ছে না, তারা না গরকা না গাটকা, তারা শিক্ষক নিয়োগ দিতে পারছে না। শুধু একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে সরকারি কলেজ, কিন্তু তাদেরকে নানাভাবে ঘোরানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তার মানে সরকারের মধ্যে এক শ্রেণীর গাপটি মেরে থাকা বৈষম্য তৈরিকারী তথাকথিত তৎকালীন জমিদাররা এখনো এর মধ্যে এই বাংলাদেশে বিরাজমান। যেটা বাংলাদেশের যে স্রষ্টা, বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাথে যায় না। বঙ্গবন্ধু এই বাংলাদেশ চায় নাই। বঙ্গবন্ধু 13 বছর এই বাংলাদেশের জন্য জেল খাটে নাই। বঙ্গবন্ধু এই ধরনের বৈষম্য তৈরি করার শিক্ষা বা এই ধরনের শোষক শ্রেণী তৈরি করার জন্য এই বাংলাদেশ স্বাধীন করে নাই। এটা আমাদের স্বাধীনতার চেতনার সাথে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। আমি জাতির জনকের কন্যার কাছে বিনীত অনুরোধ করব, শিক্ষা আপনি কঠোর হস্তে আপনার নিয়ন্ত্রণে নিন। শিক্ষা ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করুন। এক শ্রেণীর শিক্ষক না খেয়ে মরছে, আরেক শ্রেণীর লোক শোষকে পরিণত হয়েছে। শিক্ষাকে বাণিজ্য করে, শিক্ষাকে পুঁজি করে সনদপত্র বিক্রির হাট বসিয়েছে এবং তারা নানা ষড়যন্ত্র করে এই 315 কলেজে অনার্স মাস্টার্স, যেখানে গরিব মানুষের ছেলে মেয়ে অনার্স মাস্টার্স পড়ে, সেগুলো বন্ধ করার চেষ্টা করছে। সেই শিক্ষকদের পরিবারের হাহাকার, প্রেস ক্লাব, ঢাকা শহরের রাস্তাঘাট, সেই সব প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে একটা ক্রন্দনের সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনি মানুষের ক্রন্দন আপনার কানে নিশ্চয়ই যাচ্ছে, আপনি বিষয়টি দেখুন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যদি 71-এ ফিরে যাই, আমরা জাতির জনক যে বিশ্ব নেতা ছিলেন, জাতির জনক সাহসী একজন নেতা ছিলেন, যে তার নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। তিনি স্বাধীনতার অন্যতম ঘোষক ছিলেন। যখন আমরা দেখি 25শে মার্চ কাল রাতে ভোরে ওনাকে ধানমন্ডির বাসাতে গ্রেপ্তার করে নেওয়া যায়, তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং সেই ঘোষণায় আমরা দেখেছি যে কামার, জেলে, তাঁতি সব সাধারণ মানুষ কিন্তু এক হয়ে গিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন ভাবেই আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দেশে আমরা দেখেছি মৌলবাদের উত্থান ঘটেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভেঙেছে। এগুলি আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই মুজিব বর্ষে আরো 1 বছর এই উদযাপনের জন্য করোনার কারণে 1 বছর বৃদ্ধি করেছে। চলতি মাসের 18
জানুয়ারি থেকে শীতকালে অধিবেশন সংসদ বসছে, আমরা আশা করি সেখানে জাতীয়করণের প্রস্তাব উঠবে। আমরা যদি দর্শকদের আমরা দেখেছি যে আমাদের আজকের লাইভে বিপুল সংখ্যক দর্শক কিন্তু সংযুক্ত হয়েছেন। আমি একটু মতামত দেবো, এরপরে অধ্যাপক মজিবুর রহমান স্যারের কাছে আসবো। সেফ সেজুয়াল বগুড়া থেকে আমরা অনার্স শিক্ষকরা সকল বিধি মোতাবেক নিয়োগ হয়েছি, তারপর নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু আসলে এমপু হচ্ছেন 28 বছরে। আমরা মুস্তফা কামাল স্যার কঠিন কঠিন আন্দোলনের কথা বলেছে। আফরোজা খাতুন, আপনাকে ধন্যবাদ। লুৎফর সাহেব বলছে এদেশে কোনো মুহূর্ত থাকবে না, শুধু কালেমার পতাকা উড়বে, কঠিন হুঁশিয়ারি। আমাদের জাতীয় কণের ষষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আমাদের আজ বেসরকারি থাকতে হতো না। আপনাকে ধন্যবাদ। সুমন মন্ডল, রনি স্যার, ইএফটি আপনার অবদান, কিন্তু এর মধ্যে আমাদের কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। আপনাকে ধন্যবাদ। ইএফটির জন্য আমরা আবেদন করেছিলাম, সরকার সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছে, তবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জাতীয়করণ। এটা আসলে আমাদের, আপনারা জানেন যে ইএফটির ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মীরা পাচ্ছে। তো এটা নিয়ে আসলে অত আমাদের হায় হুতাশের কিছু নাই, কারণ এখানে বেতন বৃদ্ধি হচ্ছে না। তবে অনেক সময় ম্যানেজিং কমিটির সভাপতিরা ঢাকা থাকে কিংবা তারা ব্যস্ত থাকে, দেশে বাইরে থাকে, এটা যেন আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আপনারা চাকরি করেন, শিক্ষকতা করেন, বা আপনার একটা চাকরি কিন্তু বা পেশা যেটাই বলেন, এটার জন্য মাসের পর মাস টাকা পাবেন না। এটার জন্য আমরা কিন্তু আসলে এখন এটা নিয়ে আসলে আমরা জাতীয়করণ নিয়ে কাজ করছি, বিষয়টা বুঝতে হবে। আমাদের তাফসান কাদের ভুইয়া আছেন, হাবিবুর রহমান ফজল স্যারকে সেলুট দিচ্ছেন, আমাকে দেন না, ধন্যবাদ আপনাকে। আশা করি পরে আমাকেও দিবেন, মজিবর সাহেবকেও দিবেন, শুধু ফজলের স্যার কেন। অলিউল্লাহ সহমত, জনাব ফজলের স্যার। শিকদার রহমান স্যার, সুন্দর কথা, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক দর্শক, সবার মতামত আবার আসবো। আমি একটি বিষয় আমাদের জাতির জনক বলেছিলেন তার বক্তব্য, মাই ডিয়ার ব্রাদার্স, I shall not make false promises to you. You know very well that if I ever make any promises, I try to redeem it even at the risk of my life. I tried my best to fulfill all the pledges that I made to you in the past. I don't possess the Aladdin's wonderful lamp. I therefore cannot promise any easy solution or offer any shortcut to prosperity. আমরা জাতির জনক এই কথার বক্তব্য থেকে একটা জিনিস আমরা বলছি, উনি কোনো মিথ্যা কথা বলেন নাই। আমাদের জাতির জনকের সুযোগ কর্ণ মিথ্যা কথা বলে নাই। উনি 2018 সালে কিন্তু আমাদের আন্দোলনের ফলে 5% ইনক্রিমেন্ট দিয়েছিলেন, পরবর্তী ইনক্রিমেন্ট 4% থেকে কেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের একজন শিক্ষক না, তাই আপনারা সবাই জানেন। আবারও আমরা মনে করি জাতীয়করণ একটা সহজ ব্যাপার, কঠিন ব্যাপার না, কিন্তু এটাকে জাতির আমরা জনক সুযোগ আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, শিক্ষার মধ্যে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজকে সারা দেশের শিক্ষকরা কিন্তু অনেকটা হতাশ যে আসলে জাতীয়করণ হবে না। জাতীয়করণ কিন্তু কঠিন বিষয় না। আমরা যে বাজেটের বই তৈরি করেছি, অনেক জেলা পাঠিয়েছি, অনেকে যারা আমার ইমেল দিয়েছেন, আপনারা পড়ে দেখবেন যে সরকারের লাভ হবে, কিন্তু কেন হচ্ছে না, এর বাধা কোথায়? আমি যদি অধ্যাপক মজিবুর রহমান স্যারের কাছে আসি, আপনি আমাদের এই যে প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দেখেন, এসে কিন্তু যুদ্ধ বিধ্বস্ত থেকে দেশ গড়ার জন্য কাজে লাগলেন এবং প্রাথমিক শিক্ষাকে উনি জাতীয়করণ করেন। প্রথম 1973 সালে 37,000 প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। তখন দেশে কিন্তু যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল, রোড কালভার্ট ভাঙ্গা ছিল, ব্রিজ ছিল না। তিনি কিন্তু এরপর সাহসী পদক্ষেপ নিয়ে কিন্তু জাতীয়করণ ঘোষণা। আজকে দেশ উন্নয়নশীল দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের একজন দ্বিতীয় শক্তিশালী প্রধানমন্ত্রী, এবং উনি দেশকে কোথায় নিয়ে গেছেন আপনি চিন্তা করতে পারেন। সেখানে জাতীয়করণ কেন হবে না? এবং সেটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল। 1972 17 কদারায় অবেতনিক শিক্ষা, সেটা 48 বছরে, দ্যাট মানে আজকে কিন্তু 49 বছর বাস্তবায়ন হয় না। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং মুজিব বর্ষে বাস্তবায়ন হবে এবং আমরা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন হবে। এই প্রেক্ষাপটে মজিবুর সাহেব, আপনার বক্তব্য জাতীয়করণে বাধা কোথায় এবং কে এই কলকাঠি রেখে প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছে? সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করণীয়? অধ্যাপক মজিবুর রহমান, আপনি তো কলেজ শিক্ষক সমিতির সভাপতি, যদি আপনি আমাদেরকে একটু বলেন। আপনি একটু আনমিউট করে দেন, মিউট করা আছে।
আপনি এটা করেন, আনমিউট করেন, মঞ্জুর সাহেব আনমিউট করে নেন। হ্যাঁ, দর্শক, আমাদের অধ্যাপক মজিবুর সাহেব নেট প্রবলেমে উনি ডিসকানেক্ট হয়ে গেছে, আবার হয়তো সংযুক্ত হবেন। আমরা আমাদেরকে জানাতে চাই ইএফটি সম্পর্কে আমি একটু মতামত আপনাদের কাছে বলবো। ইতিমধ্যে আমরা দেখেছেন মাওসি থেকে যে একটি আদেশ জারি হয়েছে, সেখানে কিন্তু আসসালামু আলাইকুম। জি বলেন, আপনি বলেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ কলেজ শিক্ষক স্কুল সমিতির সভাপতি জনাব অভিসংবাদিত নেতা জনাব নজরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন অধ্যক্ষ ফজল আলী স্যার, সবাই আমার সালাম। এবং যে সমস্ত দর্শকরা দেশে বিদেশে যারা যেখানে আমাদের এই লাইভ দেখতেছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে বিষয়, মূল বিষয়টা হইল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্ত কথা বলি, তারপর আমার অনিক স্যারের বক্তব্যে আমি উত্তর দিব। বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চ রাতে ওনাকে পাকিস্তানে বন্দি করে নিয়ে যাওয়া হয় বিমানে করে। উনি যখন দেশে প্রত্যাবর্তন, দীর্ঘদিন ওখানে জেলে অবস্থান করার পরে 7ই জানুয়ারি উনি পাকিস্তান থেকে লন্ডনে প্রত্যাবর্তন করেন বিমান যোগে। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন। 10টার সময় তিনি পাকিস্তানের ব্রিটিশের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং তাজউদ্দিন আহমেদ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে উনি টেলিফোনে এবং কথা বলেন, এবং আমাদের উচ্চ পর্যায়ে অনেক নেতার সাথে উনি কথাবার্তা বলেন। এবং 10ই জানুয়ারি দিনে বাংলাদেশে ইন্ডিয়াতে অবস্থান করার পরে পরবর্তী সময় সকাল তিনি ইন্ডিয়া আমাদের দেশে প্রত্যাবর্তন করেন। দেশে আসার পরে সেই সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে তিনি উপস্থিত হন এবং সবাই আনন্দ উল্লাসে তারা মানে ক্রন্দন অবস্থায় ছিলেন, যে দীর্ঘদিন আমাদের বঙ্গবন্ধুকে কাছে পেয়ে তারা সবাই মানসিকভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলেন। যে এত দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, প্রায় 30 লক্ষ শহীদদের বিনিময় এবং 2 লক্ষ মা বোনদের সম্বরণহানির বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি। স্বাধীনতা হওয়ার পরে বঙ্গবন্ধু আসার পরে আমাদের দেশের যে অবস্থা ছিল, দেশের যে দুর্ভিক্ষ, মহামারী, বিভিন্ন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত থাকা সত্ত্বেও মানসিক দিক দিয়ে তিনি ছিলেন অনেক বড় মনের অধিকারী থাকায় তিনি প্রায়, যে নজরুল ইসলাম স্যার বলেছেন, 37,000 শিক্ষা প্রাথমিক প্রতিষ্ঠানকে তিনি জাতীয়করণ করেন। এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছেন, এরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতীয়করণ করা খুবই ক্ষুদ্র ব্যাপার, যেটা তার মানসিকতা, শারীরিকতা এবং বিশ্বস্ততা, মনোবল, বুদ্ধিমত্তা অল সাইড দিয়ে তাকে দেখা যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখন বর্তমানে কতগুলো নীতি, আগের পূর্ববর্তী শিক্ষামন্ত্রী মহোদয় উনি অনার্স শিক্ষকদের বলেছিলেন যে পর্যায়ক্রমে সব কলেজে অনার্স খোলা হবে, কিন্তু এখন বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় কিসের জন্য জানি না, উনি এখন চিন্তা ভাবনা করেন যে কলেজগুলো অনার্স কোর্স চালু আছে সেগুলো বন্ধ করবেন। এখানে প্রায় 5,000 শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে এই 5,000 শিক্ষক দীর্ঘ 28 বছর তারা এখানে শিক্ষকতা করছে, অনারী অবস্থায় জীবনযাপন করে। তার পরিবার, তার সমাজ, তার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সামাজিকভাবে তারা সবাইকে, তারা ছোট হিরো বর্তমান নয় যেতেন, সবাই একই যোগ্যতা। একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেও পাশ করেছেন, আমরা পাশ করেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে তারা দীর্ঘদিন এখানে চাকরিরত অবস্থায় কলেজ থেকে যে সামান্য অনারিয়াম দেওয়ায়, যে আমরা ওখানে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় একটা স্ট্যাম্পে 300 টাকা স্ট্যাম্পে শর্ত দিয়ে আমরা অনার্স খুলে নিয়ে আসছি, কিন্তু সেই শর্ত পূরণ করার মতো অনেক কলেজে সেই যোগ্যতা নাই। দেখা গেছে অনেক কলেজে শিক্ষকদেরকে 2,000, 5,000, 3,000, 7,000, 10,000 টাকা বেতন দেয়, যে অনারিয়ামদের তার পকেট খরচ হয় না। যাই পাইতো তাই। এখন যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ শিক্ষকরা কি অবস্থায় জীবনযাপন করবে? আমি কিছুদিন পূর্বে একটা বিবৃতি দিয়েছিলাম যে যদি অনার্স কোর্স বন্ধ করা হয়, তাহলে যে সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে যেন এমপিও ভুক্ত করা হয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি একটা চিঠি লিখেছিলাম। যাই হোক, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ রইল,
আমাদের বেসরকারি যে কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো আছে এগুলো একযোগে জাতীয়করণ করার জন্য। জাতীয়করণ হইতেও অনেক সমস্যা দেখা যাচ্ছে। আমাদের কলেজে প্রায় 320টি কলেজ জাতীয়করণ হয়েছে। এ যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। দেখা যায় যে ম্যানেজিং কমিটি তারা অনেক সময় এটার বিরোধিতা করেন, তারা চায় না। তারা এটা চাইতে গেলে যে দেখা যায় যে অনেক তাদের বিভিন্ন সমস্যা হয়, যে তাদের কর্তৃত্বকে তারা হারাই ফেলে। যেন আমাদের এখন কিছু শোনা যাচ্ছে যে আরো 101টা কলেজ জাতীয়করণের তালিকায় আছে। আমার কলেজটাও জাতীয়করণের তালিকায় আছে। জানি না কতদূর কি করতে পারবো, আল্লাহ মাহবুদি একমাত্র জানেন। যাই হোক, আমি আমি আমার ফজল আলী স্যার অনেক এই ব্যাপার নিয়ে দীর্ঘ সময় অনার্স শিক্ষকদেরকে নিয়ে তিনি কথা বলছেন, অনার্স শিক্ষকদের এমপিও নিয়ে কথা বলছেন, জাতীয়করণ নিয়ে কথা বলছেন, কিন্তু আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আমরা এর কোনো সুফল পাইতেছি না। অনেক সারা ইএফটি যে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার, এটা আমাদের একটা অংশ, পার্ট। যেমন আমরা কিন্তু আসলে জাতীয়করণ করতে এখন বেশি দূরত্বও নাই বলতে গেলে। আমাদের এখন আমরা বৈশাখী ভাতা পাচ্ছি, 5% পাচ্ছি, ইএফটি হচ্ছে, প্রায় কাছাকাছি চলে গেছি। এখন সামান্য যেটু বাকি আছে এটা ইচ্ছে করে সরকার দিতে পারে। শুধু লাভবান শিক্ষকরাই না, আমরা এই জাতীয়করণের শিক্ষকরাই লাভবান না, লাভবান হবে এই দেশের সাধারণ মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষের লোকেরা, ছেলে মেয়েরা সামান্য স্বল্প বেতনে তারা লেখাপড়া করতে পারবে। যেটা এখনকার বর্তমান যুগে অনেকে রিক্সাওয়ালা ছেলে মেয়েও লেখাপড়া করে, কিন্তু তাদের পক্ষে এই ভরণ পোষণ করা সম্ভবপর নয়। কাজে জাতীয়করণ শুধু শিক্ষকদেরই লাভই না, এই সমাজের, জাতির সবাইরই এটা একটা মানে পরিবর্তন আর দেখা যাবে। কাজী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবারই আমরা এই ফেসবুকে আসতেছি, আমরা লাইভে এসে অনুরোধ করতেছি যে আপনি অন্তপক্ষে আপনি থাকা অবস্থায় আমাদের এই যে সংসদ আসছে, শীতকালীন সংসদ বসবে, এই শীতকালীন সংসদে অন্তপক্ষে আমাদের এই জিনিসটা উত্থাপন করার জন্য আমরা আপনাদের সমস্ত সংসদ সদস্যদেরকে, মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, সবাইকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যেন জাতীয়করণের ব্যাপারে তারা কোনো দ্বিমত পোষণ না করেন, তারা যেন এটা সংসদে উত্থাপন করেন। আমাদের রনি স্যারের নেতৃত্বে অনেক সে এটা নিয়ে অনেক পরিশ্রম করতেছেন। সে দেখার সারাদিন শুধু তার ছেলে মেয়ে, ঘর সংসার, স্কুল প্রতিষ্ঠান চালানোর পরেও আমাদেরকে বহু সময় তিনি দিচ্ছেন। কিছু লোক আছে যারা নিজের স্বার্থের জন্য এই জাতীয়করণ চান না, তাহলে তাদের পদ থাকবে না, তাদের চেয়ার থাকবে না, যার জন্য তারা এগুলো করতেছেন। এগুলোকে সবাই কাছে চিহ্নিত হয়েছে কারা দেশের রাজাকার, কারা আলবাদর, কারা শামস গ্রুপের মতো তারা কি করতেছেন, এর সবাই মুখে এখন জানা। এখন আর গোপন কিছু নাই। আমরা একটা প্রকাশ্যেই বলতে পারি যে একটা লোক দীর্ঘ 9 বছর পর থেকে 9 বছর তিনি ক্ষমতায় আছেন। এই 2009 সাল থেকে আজকে 2020 সাল, প্রায় 11 বছর বলতে গেলে একই পদে, একই চেয়ারে। কেন এই দেশে কি কোনো যোগ্য লোক নাই, কোনো শিক্ষক নাই? আমাদের দ্বিতীয়ত আমাদের একটা নীতিমালা নিয়ে দীর্ঘদিন আমাদের গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এখন মধ্যে সেই নীতিমালাটা শেষ হয় নাই। আমাদের কথা ছিল 10-এর আদলে আমাদের এই নীতিমালাটা তৈরি হবে, কিন্তু সেখানেও বিভিন্ন বৈষম্য দেখা যাচ্ছে। মাদ্রাসার একটা নীতিমালা আসছেন, কারিগরি আসছেন, শুধু কলেজ, স্কুল, কলেজের নীতিমালা আমরা এখন পর্যন্ত পাই নাই। সেখানে অনেক বৈষম্য দেখা যাইতেছে। কাজে এইটা অনেকেই মানতেছেন না, এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। যে নীতিমালা তৈরি হয়েছে তাতে অধ্যক্ষ উপাধ্যক্ষ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার দাঁড়াবে। কাজে সবার পক্ষে এই ধরনের যোগ্যতা সম্পন্ন শিক্ষক খুঁজে পাওয়া সম্ভবপর নয়। কাজেই আর এখানে আমরা এই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, সেখানে 2জন শিক্ষক, নন-এমপিও শিক্ষককে রাখা হয়েছে। এখানে আমাদের যোগ্য এই ফজল আলী স্যার অনেক নীতিমালা সম্পর্কে অনেক ধারণা আছে, আমাদেরও কিছু আছে, নজরুল সাহেবের আছে, কিন্তু এই ধরনের যোগ্য লোকদেরকে না রেখে যে নন-এমপি একজন শিক্ষক যে কোনোদিন নীতিমালা সম্পর্কে তার কোনো ধারণাই নাই, তাকে সেখানে নীতিমালায় রাখা হয়েছে। এটা আমাদের জন্য ক্ষতিকর। জাতির জন্য কেন করতেছেন, কারা করতেছেন, সেটা আমরা সবাই জানি। আমরা চাই যে বিষয় একই সিলেবাস, একই আমাদের পাঠ্যপুস্তক, একই লেখাপড়া, একই রেজাল্ট, একই বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা লেখাপড়া করাই দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে সরকারি আর বেসরকারি বিশাল বৈষম্য। কেউ খাইতে পারতেছে, কেউ খাইতে পারে। আজকে শিক্ষক সমাজ কত দুর্বিষহ জীবনযাপন করতেছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তারা সামান্য, সরকার বলতেছেন, কোনো কলেজের সভাপতিরা বলেন যে আপনারা সরকারি বেতন পান না। সরকার থেকে যে বেতন হয় তাতে বর্তমানে একটা বাসা ভাড়া দিয়ে থাকা, তার ছেলে মেয়ে নিয়ে থাকা খুব কঠিন কাজ। একটা পরিবার বর্তমান বাজারে ঢাকা সিটিতে চলতে চাউল, ডাল, অন্যান্য সবজি সবটা যে দাম আছে, তাতে নর্মালি 80-90 হাজার টাকা দরকার। সেখানে 12,500 টাকা, 21,000, 22,000 টাকা দিয়া জীবনযাপন করা খুব কঠিন ব্যাপার। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আবার আসবো। আমরা দর্শকের কাছে যাব। হাবিবুর রহমান সাহেব বলেছেন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, এদের সনদ টাকা দিলে পাওয়া যায়। শিকদার রহমান স্যার মুভমেন্ট
চাই। জাহাঙ্গীর আলম অভিনন্দন জানিয়েছেন, আপনাকে অভিনন্দন। আলমগীর হোসেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় কি কোনো পরিবেশ তৈরি হচ্ছে? অলিউল্লাহ আমাদের সাথে আছেন, সুমন সূত্রধর আছেন। এদেশে চাইলে কিছু পাওয়া যায় না, আন্দোলনের মাধ্যমে জাতীয় কোনো দাবি আদায় করতে হবে। আপনাকে ধন্যবাদ স্যার, আমরা চেষ্টা করছি। সুমন রনি স্যার বিরোধী বলছে আন্দোলন ছাড়া সরকার আমাদের কিছুই দিবে না। আপনি আবার প্রেস ক্লাব একত্রিত হওয়ার আহ্বান জানান, আবার একবার অনুষ্ঠান ডাক দেন। রনি স্যার আপনাকে ধন্যবাদ সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য। আমরা চিন্তা করছি কি করা যায় করোনার অবস্থা, এবং অনশন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ। অনেকে শিক্ষা প্রতিষ্ঠান তালা মারার কথা বলেন, তো শিক্ষা প্রতিষ্ঠান তো তালা মারা আছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধই। আমরা শিক্ষকরা, প্রশাসনিক লোকজন যায় বা বিষয় কাজকর্ম শিক্ষকরাই যায়। এই বিষয়গুলি বুঝে আপনারা মন্তব্য করবেন। আমরা পরিস্থিতি চিন্তা ভাবনা করছি যে এবার আন্দোলন করলে জাতীয় কোনো ঘোষণা না নিয়ে ঘরে ফিরে যাবে না, এবং সেটা করলে কিন্তু বউ জায়গা দিবে না। কারণ সারাদিনই ঘরে এই যে আপনারা দেখেন দরজা লাগা কিন্তু লাইভ করতেছি, নিজেরও তো ফ্যামিলি আছে, কাজে ন্যাড়া বেলতলায় কিন্তু বারবার যায় না। এবার গেলে যতদিন লাগে, মরণ হইলে হবে, কিন্তু লাশ ঘরে আর আসবে না, এটা বুঝেই কিন্তু নামতে হবে। কাজেই আমি কিন্তু একটি বঙ্গবন্ধুর ভাষণ শুনিয়েছিলাম ইংরেজিতে, যে জাতির জন্য বলছে, আই শ্যাল নট মেক দ্য ফলস প্রমিস টু ইউ। আমি আপনাদের সাথে মিথ্যা প্রতিজ্ঞা করি না, মিথ্যা কথা বলি না। এখন আপনাদের শিক্ষক নেতা হয়ে বা আমি শিক্ষক হয়ে আপনাদের সাথে মিথ্যা কথা দিলাম, আন্দোলন করব, প্রহসন করব, এইগুলি হবে না। যেটা পারবো সেটাই বলবো, সেটাই করব। অনেকে আপনারা নামায় দেন, পরে মোবাইলও বন্ধ পাওয়া যায়, মাঠে কিন্তু চলে গেছি, আর ঘরে ফিরার না, এরকম করবেন না, এটা আগেই বলছি। তো আমাদের জাতির জনক আজকে স্বদেশ প্রত্যাবর্তন, আগামীকাল জাতির জনকের। আমি সেখানে একটি কথা একটু বলতেছিলাম আপনাদের, যে আমরা জাতির জনকের যে আদর্শ, তার যে নৈতিক যে চরিত্র ছিল, উনি কিন্তু মিথ্যা কথা বলতেন না। এবং আপনি চিন্তা করতে পারবেন না যে ওনার, আমি একটি বিষয় আপনার সামনে আনবো, এরপর আমি অধ্যক্ষ ফজল আলী স্যারের কাছে যাব, যে আমাদের এই জাতীয়করণ না হওয়ার পিছিয়ে কারণ, সেটা কিন্তু আমি অধ্যাপক মজিবুর রহমান স্যারের কাছে জানতে চেয়েছিলাম। আমরা কিছুদিন আগে একটি টক শো করেছিলাম, আমাদের এক বন্ধু আমাকে নিয়েছিল। দেখেন, জাতির জনক তার বক্তব্য বলেছিলেন, 75-এর বক্তব্য, শিক্ষিত সমাজের চরিত্রের পরিবর্তন চাই। সেই শিক্ষিত সমাজ কাকে বলেছেন? আমাদের শিক্ষকদের। পুরো শিক্ষিত সমাজকে বলেছেন। যে সে সমাজকে আরেকটি কথা বলবো, এটা বঙ্গবন্ধুর কথা, আপনার চরিত্রের পরিবর্তন হয় নাই। একজন কৃষক যখন আসে খালি গায়ে লঙ্গি পরে, আমরা বলবো, এই বেটা কোত্থেকে আসিস, বাইরে বয়, বাইরে বয়। একজন শ্রমিক যদি আসে, বলে ওইখানে দাঁড়া, এই রিস্কাওয়ালা ওইভাবে চলিস না, তাচ্ছিল্যের সঙ্গে তাদের সাথে কথা বলেন, তাদের তুচ্ছ করেন। এর পরিবর্তন করতে হবে। আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় এই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমরা গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক, ওদের দ্বারাই আপনাদের সংসার চলে। এটা বঙ্গবন্ধুর ভাষণ, আপনারা শুনেছেন। আমি বঙ্গবন্ধুকে বক্তব্য, বঙ্গবন্ধুর কি নিয়ে গবেষণা করি, অনেক অজানা বক্তব্য আমাদের সামনে চলে আসছে, সেগুলো আমি কোট করি। আমরা শিক্ষিত সমাজ, আসলে আমরা শিক্ষক হতে পারি না। আমরা ফেসবুকে অনেক সময় কটূক্তি করি, বানান ভুল, একটু আমাদের সতর্ক হতে হবে। আপনার মজবুত থাকবে, আপনার যদি সততা থাকে, আপনি যদি দুর্নীতিবাজ না হন, তাহলে আপনার অধিকার কিন্তু আপনার আদায় করতে হবে। আপনি সৎ থাকলে জাতীয়করণ হবে না কেন? আপনার জাতীয়করণের তো বঙ্গবন্ধুর চেতনা ছিল, সেখানে কিন্তু সেখানে গঠনতন্ত্র আছে, সেখানে আপনার ইতি আছে, অধ্যাদেশে আছে, অথচ আমাদের স্বাধীনতার সে আজকে সুবর্ণ জয়ন্তী হতে যাচ্ছে, সেটা বাস্তবায়ন হয়নি। অর্থাৎ আমাদের জাতির জনকের সুযোগ পর জনতা শেখ হাসিনার দৃষ্টিতে এনে সেটা বাস্তবায়নের কথা কিন্তু কেউ বলে না। এটা আমি মনে করি, বলছিলাম যে জাতীয় কোনো বাধারা কোথায়? আসলে আমরা শিক্ষিত সমাজের প্রধান শত্রু, এবং এর বাধা আমরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকের এই আলোচনাটা করেছি। এই কারণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন আমাদের কি শিক্ষা দেয়? যে অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, দুর্নীতির সাথে আমরা আপোষ করব না, জাতীয়করণের ঘোষণার সাথে আমরা আপোষ করব না, যতক্ষণ ঘোষণা না আসবে। এবং করোনার স্বাভাবিক হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে,
মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই সেখানে আমরা সাক্ষাৎ করে আমাদের দাবিগুলি সেখানে তুলে ধরতে হবে। জাতীয়করণে আমাদের প্রধান দাবি। ইএফটি বলেন, ইএফটি নিয়ে আমি দুটো কথা বলে শেষ করে দিব। ইএফটি যেখানে নিয়ম নীতির কথা বলেছে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম মিল থাকতে হবে, এমপুর সাথে মিল থাকতে হবে, জন্ম তারিখ, এই চারটা জিনিস যদি ঠিক না থাকে আপনার ঠিক করার জন্য সময় দিবে। আজকে কথা বলেছি যারা এই কাজে সংশ্লিষ্ট, একটা বিশেষ লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা আপডেট করে দিবেন, কারেকশন করে। তাৎক্ষণিক ঠিক হবে না, 15 দিন সময় দিবে, কিন্তু ইএফটি এর মাধ্যমে সকলের বেতন কিন্তু পৌঁছে যাবে, কিন্তু ঠিক করে নিতে 15 দিনের মধ্যে। সেই জন্য আপনাদেরকে চিঠি গতকাল ডিজি মহোদয় দিয়েছে, থানা শিক্ষায় গেছে, সেখান থেকে আসবে। আমরা অনেকেই দেখি যে আমাকে ফোন দিচ্ছেন, এটা বল সেটা বল। আমি শুধু এই কাজটুকু যেখানে যারা করে তাদের সাথে কথা বলে জানি যে এই কাজটা হবে, এবং বলেছিলাম মার্চে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেদিকেই কিন্তু যাচ্ছে। অনেকে বলেছেন জানুয়ারির বেতন হয়ে যাবে, কিন্তু না, সেখানে সময় লাগবে। আপনার অনেকে রাউটিং নাম্বার বুঝেন নাই, ব্যাংক যে এরিয়ায় আছে ব্যাংকের যে তাদের কোড থাকে, এটাকে বলে রাউটিং নাম্বার। আপনার সবারই কিন্তু এখন ইমেল নাম্বারে আছে। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে কোনো ব্যাংকে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই অনলাইনের 13 বা 17 ডিজিটের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট হলে হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, সেখানে কেউ মিস হবে না, সবাই যাবে। তবে একটি লিঙ্ক দিবে ইএমএসএল থেকে, সেখানে আপনি সঠিকটা প্রধান শিক্ষকের মাধ্যমে দিবেন, এরপরে ঠিক হবে। যাদের ভুল আছে ম্যানুয়ালি ঠিক করার জন্য বিস্তারিত আসছে, কাজে আপনারা ডন্ট ওরি, চিন্তা করবেন না। তবে একটা দুঃখ লাগে, অনেকে অবসর যাওয়ার পরে শিক্ষকদের এমপুতে কি নাম আছে পড়েও দেখে না, কি নাম আছে, জন্ম তারিখ ভুল আছে, অবসরে যাওয়ার পরে একজন শিক্ষক ঠিক করে। এগুলি দুঃখজনক, এগুলি আমাকে প্যানিক করে। আপনি প্রথমে এমপুভুক্ত হলে আপনার জন্ম তারিখ, আপনার পুরো নামটা ঠিক আছে কিনা, নতুবা প্রধান শিক্ষকের বরাবর দরখাস্ত করে রেজলিউশন করে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত দিয়ে অনলাইনে আবেদন করে ঠিক করা যায়, এটাই নিয়ম। কিন্তু অনেক শিক্ষক বন্ধুগণ প্রধান শিক্ষক প্রিন্সিপালের সাথে কথা না বলে আমাকে ফোন করে, কিংবা অনেকেই প্রধান শিক্ষক প্রিন্সিপালের কোনো পাত্তাই দেন না। প্রিন্সিপাল প্রধান শিক্ষক অবশ্যই বন্ধু মনে করতে হবে, শত্রু মনে করা যাবে না। এবং আমরা প্রধান শিক্ষকরা অনেক চাপে থাকি, ম্যানেজিং কমিটির চাপে থাকি, বিভিন্ন পারিপার্শ্বিকতা, তবে কোনো শিক্ষক বন্ধুকে ছুটি বা আন্ডু কোনো সুবিধা দিতে না পারলেই প্রধান শিক্ষককে শত্রু ভাবা, মানে বন্ধুসুলভ আচরণ না করা, এগুলো দুঃখজনক। আসুন আমরা শিক্ষক হওয়ার চেষ্টা করি। অধ্যক্ষ ফয়জুল স্যার, আপনার কাছে আমরা যাব। আমি বলছিলাম বারবারই, এই যে অনার্স পাশের শিক্ষকরা কিন্তু 28 বছর ধরে এমপিভুক্ত হয় নাই। আমরা দেখেছি 6 তারিখে ওনারা রিপোর্টার্স একটি সংবাদ সম্মেলন করেছিলেন, এবং সেখানে কিন্তু দাবি করেছেন যে অচিরে না হলে তারা আমরণ অনশনে যাবেন। আমি আজকের লাইভ থেকে বসতে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে, যে আপনারা সেখানে শর্ট কোর্স করবেন, ভালো কথা, কিন্তু যে অনার্স পাশের শিক্ষকরা 28টি বছর বিনা বেতনে তারা চাকরি করেছেন, কাজ করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়ে তারা মানুষ করেছেন, যাদের এখন যারা ওখান থেকে ডিগ্রি নিয়ে কিন্তু তারা উচ্চ পর্যায়ে আছে, সচিব আমলা হয়েছেন, এই শিক্ষকদেরকে আপনারা কি করে বিদায় দিবেন এমপিভুক্ত না করে, একটা সুবিধা না দিয়ে? হয়তো তাদেরকে এমপিভুক্ত করবেন, নাইতে তাদেরকে আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়ার দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, নিয়োগ দিয়েছেন, তাদেরকে অবিলম্বে এমপিভুক্ত করুন, অথবা জাতীয়করণ ঘোষণা করে সম্মানিত করুন। এরপরে আপনারা কোনো নিয়োগ দিয়েন না, এদেরকে আপনারা দিয়েছেন, দায়িত্ব আপনি নিতে পারবেন। আপনি বিয়ে করবেন, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা নিবেন, এটা অন্যায়। এই ধরনের অন্যায় করবেন না। মাননীয় সরকার বাহাদুর আপনাদেরকে বলছি, শিক্ষকরা কিন্তু আসলে আন্দোলন যেতে চায় না, কারণ আমরা মুজিব চেতনা বিশ্বাসী। আমরা এই সরকারের একটি আমরা মুজিব আদর্শের বিশ্বাস করি, আমরা স্বাধীনতা পক্ষের চেতনার শক্তিশালী, আমরা বঙ্গবন্ধুর চেতনা আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর চেতনা সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা সরকারের বিপক্ষে রাজপথে কিন্তু আন্দোলন করতে চাই না, আমরা দাবি নিয়ে রাজপথে রাখতে চাই। যদি অনার্স মাস্টার শিক্ষকের এই আন্দোলনের রাজপথে নামতে হয়, তবে আমরা কিন্তু সেখানে নামতে বাধ্য হবে, কারণ আমার শিক্ষক বন্ধুরা না খেয়ে থাকবে আর আমরা পেট ভরে খেয়ে ঘুমিয়ে থাকবো, তা কিন্তু হতে পারে না। বিষয়গুলি কিন্তু এখন জাতি, অনেক এমপির সাথে আমি কথা বলেছি, এবং ওনারা কিন্তু এই যে শিক্ষকরা কষ্টে আছে 28 বছর, এটা কিন্তু এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। কাজে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে অনুরোধ করব, এই সমস্ত মাত্র 5,500 শিক্ষক আছে, তাদেরকে অবিলম্বে এমপিভুক্ত করুন, নতুবা একটি আদেশে তাদেরকে জাতীয়করণ ঘোষণা করে দিন। মুজিব বর্ষের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আপনার জন্য একটা মাইলফল হবে বিশ্বাস করি, এবং সারা জীবন স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে মাননীয় প্রধানমন্ত্রী। যেমন 1973 সালে জাতির জনক
প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন, আপনি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করে আরেকটা ইতিহাস করবেন। সেই সাথে অনার্স মাস্টার শিক্ষকদেরকেও আপনি জাতীয়করণ অথবা এমপিভুক্ত যেটাই করেন অবিলম্বে ব্যবস্থা নেবেন, নতুবা তারা আবার রাজপথে নামলে আমরা মাধ্যমিক পুরো সেক্টরটাই আজ থেকে ঘোষণা দিলাম এই অনার্স মাস্টার শিক্ষকদের পাশে আমরা থাকবো। আমি অধ্যক্ষ ফজল স্যারের কাছে আসবো, আপনি আপনার বক্তব্য শেষ করবেন। আমরা আশা করছি আপনি আমাদের উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য দিবেন, অধ্যক্ষ ফজল স্যার। জি, ধন্যবাদ স্যার। আমি প্রথমেই ইএফটি নিয়ে দুটি কথা বলবো। ইএফটি নিয়ে প্রথম যখন বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম রনি সভাপতি মন্ত্রণালয়ে আবেদন করেন এবং ইএফটি নিয়ে যখন মন্ত্রণালয় প্রথম কথা বলে যে ইএফটি দেওয়া হবে, অনেক শিক্ষক বিরূপ মন্তব্য করেছেন এবং এর পক্ষে, ইএফটির পক্ষে আমি অনেক কিছু লিখেছি ফেসবুকে, সেটা অনেকেই দেখেছেন। অনেক শিক্ষক, আমি বলবো যে শিক্ষকের মধ্যেও তো অশিক্ষক এবং কুশিক্ষক আছে, তারা অশ্লীল বাক্য ব্যবহার করেছে। আজকে আমি বলবো যে আজকে বোধহয় ইএফটির বিপক্ষে কেউ নেই, সবাই এখন ইএফটি চায়। তার মানে ইএফটি সম্পর্কে অনেক জ্ঞান আমাদের শিক্ষক কর্মচারীদের অর্জিত হয়েছে। আজকে ইএফটি সংক্রান্ত বিষয়ে যারা এমপিওভুক্ত শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে ইএফটি কার্যকর করার জন্য। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। মাদ্রাসার শিক্ষকরা এটা নিয়ে হাহাকার করছে, হইচই করছে যে তারা পিছিয়ে পড়লো, তারা পাচ্ছে না। তার মানে ইএফটি, ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, যেটা এটা এক ধাপ অগ্রগতি, জাতীয়করণের এক ধাপ অগ্রগতি। আমি আজকেই কলেজ থেকে, আজকে আমাদের প্রথম শ্রেণীর অনলাইনে নবীনবরণ ছিল, এখানে ভর্তির তীব্র চাপ, আমাদের আসন সংখ্যা সীমিত, যারা ভর্তি হয়েছে তাদের অনলাইনে নবীনবরণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য চাওয়া হয়েছে। এতে অনেক কিছুই মনে হচ্ছে সরকার অনেক তথ্য যাচাই বাছাই করে দেখতেছে আসলে জাতীয়করণ করতে হলে বা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা কি, এই বিষয়গুলো সরকারের দৃষ্টিতে নিয়ে আসতে বাংলাদেশ শিক্ষক সমিতি অনেক কাজ করেছে। আরেকটি পজিটিভ দিক, গত সপ্তাহে যেটি শিক্ষকরা পেয়েছেন, আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কোনো সমস্যা নয়, কিন্তু দেশের সার্বিক প্রেক্ষাপটে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডিতে এক সময় যারা আসতেন, আমরা যখন শিক্ষার্থী ছিলাম পাকিস্তান আমলে বা বাংলাদেশ সরকারের প্রথম দিকে, বাংলাদেশ হওয়ার পর প্রথম দিকে, এখানে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডিতে সবাই দিতে আসতেন প্রতিষ্ঠান, অভিজাত লোকেরা এবং যারা উদার মনের, অনেক বড় মনের মানুষ, তারা আসতেন। আজকাল এখানে অধিকাংশ লোক, সবাই আমি বলবো না, এখানে আসেন লুটে পুটে খেতে, এবং এটা একটা ক্যান্সারে পরিণত হয়েছে। বাংলাদেশ এটা উপলব্ধি করছে, আমাদের বিচার বিভাগ এটা উপলব্ধি করে গত সপ্তাহে একটি রায়ে, পূর্ণাঙ্গ রায়ে জানিয়ে দিয়েছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা সদস্য হতে পারবেন না। তার মানে কি, বাংলাদেশ শিক্ষক সমিতি যে শিক্ষকদের সচেতন করে যাচ্ছেন, সেই মেসেজটি সারা দেশের শিক্ষকদের মধ্যে যাচ্ছে এবং সেটি সরকারের সর্বোচ্চ স্তরে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, বিরোধী দলীয় নেতা পর্যন্ত, দেশের যেটা আইন পরিষদ, পার্লামেন্ট, সেখানে আলোচনা হয়েছে, বিচার বিভাগে পৌঁছে গেছে। তার মানে অনেক অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের যেটি প্রথম কাজ, মানুষকে সচেতন করা। কোন মানুষকে? প্রথম যারা স্টেক হোল্ডার, অর্থাৎ শিক্ষার স্টেক হোল্ডার কে বুঝতে হবে। প্রথম স্টেক হোল্ডার হলো শিক্ষার্থী, তারা সচেতন না। শিক্ষক কর্মচারী,
তারা সচেতন না, তারা এখন অনেক সচেতন। গত 1 বছরে তারা অনেক সচেতন হয়েছে। তারা ম্যানেজিং কমিটি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সচেতন হয়েছে, কিভাবে জাতীয়করণ কেন প্রয়োজন, কোথায় কোথায় বৈষম্য জানতে পেরেছে। জাতীয়করণ করতে হলে যে সরকারের অধিকতর অর্থের প্রয়োজন নেই সেটা বুঝতে পেরেছে। সেটা ক্যালকুলেশন করে হিসাব করে আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করে সেটা পুরো জাতির কাছে পৌঁছে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিদিন এটা ছড়িয়ে পড়ছে। কাজেই আমাদের যে বৈষম্য, এই বৈষম্য দূরীভূত করার জন্য আমরা মুখে ফেনা তুলে ফেলি, অনেকেই বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, ভিতরে ভিতরে পাকিস্তান তাদের ভিতরে, ব্রিটিশ তাদের ভিতরে, বঙ্গবন্ধুর নামে কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেসার নামে কলেজ, সেই কলেজগুলো সরকারি করা হয়েছে, ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। একইভাবে বৈষম্য দূরীভূত করার জন্য এই দেশের শিক্ষা বাস্তবায়ন, জাতীয়করণ করা প্রয়োজন, সেটার বিরুদ্ধে এক শ্রেণী নেমেছে। বাংলার এই সরকারের, এই জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষানীতি 2010 সালে অনুমোদিত হয়। যে শিক্ষানীতি দেওয়া হয় সেখানে বলা হয় 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, আর প্রাথমিক শিক্ষা হলো জাতীয়করণকৃত অবৈতনিক। কিন্তু সেটা বাস্তবায়ন করা হলো না। কেন হলো না? কারা করলো না? 300-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ বা জাতীয়করণ করা হয়েছে, 4 বছর 5 বছর যাচ্ছে, বাস্তবায়ন হয় না। 28 বছর যাবত অনার্স মাস্টার শিক্ষক বিনা বেতনে চাকরি করছে, কোভিডের মধ্যে না খেয়ে মারা যাচ্ছে, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, সন্তানকে দুধ কিনে দিতে পারছে না, পেটে ভাত নেই, অথচ তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না। জনবল কাঠামো 2018 সংশোধন হচ্ছে, আজকে 6 মাস 1 বছর ধরে সংশোধন হয় না। আবার খানি খানি করে করা হয়, বিভেদ তৈরি করা হয়, কারিগরি হয়, মাদ্রাসা হয়, যেটা মূল স্ট্রিম, শিক্ষার মূল জায়গা, সেটা হয় না। আবার ইএফটির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সাধারণ শিক্ষা, সেগুলোর জন্য ইএফটি চালুর জন্য সার্কুলার জারি করা হয়েছে, মাদ্রাসার জন্য করা হয় নাই। তাহলে এত বিভাজন কেন করা হচ্ছে? এত বৈষম্য কেন তৈরি করা হচ্ছে? এক জায়গায় নিয়ে আসতে হবে শিক্ষাকে। শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এটা শিশু শিক্ষা, এরা অপ্রাপ্ত বয়স্ক, এদেরকে শিক্ষা দিতে হবে রাষ্ট্র থেকে। এখানে বৈষম্য তৈরি করা যাবে না। অপ্রাপ্ত বয়স্ক মানে তার উপরে কোনো ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করা যায় না, তার বিয়ের অধিকার নেই, তার ভোটের অধিকার নেই, তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা যায় না। কোর্টে গেলে তাদেরকে যদি অন্যায় করে তাদের কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। তার মানে কি? এরা আবাল, এরা অপ্রাপ্তবয়স্ক, এরা নাবালক। নাবালকের দায়িত্ব রাষ্ট্রের, এদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। আজকে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, নিশ্চয়ই প্রাথমিক শিক্ষা একটা বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত দেই, খাবার নেই, তলাবিহীন জুড়ি, সারা বিশ্বে প্রচার হয়ে গেছিল বাংলাদেশি যে বটমলেস বাস্কেট। আজকে সেই বটমলেস বাস্কেট $18 নিয়ে যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশ শুরু হয়েছে, সেই বাংলাদেশে আজকে $42 বিলিয়ন অধিক রিজার্ভ। সেই বাংলাদেশের কেন বৈষম্য? কেন শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নিবে না? এবং রাষ্ট্রকে নিতে হবে। যারা এর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, এই দেয়াল ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার জন্য সেই দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। যিনি পদ্মা সেতু করতে পারেন, আরেকটি পদ্মা সেতুর সিদ্ধান্ত নিতে পারেন, যমুনায় রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিতে পারেন, কর্ণফুলীর নিচে টানেল তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন। আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উড়ে, আজকে কেন শিক্ষা অবহেলিত? এর মধ্যে কারা ষড়যন্ত্রকারী? তারা নব্য রাজাকার, তারা নব্য আলবদর, তারা দেশপ্রেমিক নয়,
তারা দেশের শত্রু, তারা বঙ্গবন্ধুর শত্রু, তারা স্বাধীনতার শত্রু, তারা মুক্তিযুদ্ধের শত্রু। এই শত্রুদের চিহ্নিত করতে হবে। আমার বিশ্বাস জাতির জনকের কন্যা সেটা পারবেন, তিনিই পারবেন। তাকে এই দায়িত্ব নিতে হবে। শিক্ষা সর্বাগ্রে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তা না হলে আমাদের কোনো উন্নয়নই টেকসই হবে না। আমরা 2041 সালে যে উন্নত বাংলাদেশ সে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন শিক্ষাকে যদি গুরুত্ব দেওয়া হয় আরো 10 বছর আগেই, অর্থাৎ 2031 সালে আমরা সেই জায়গায় চলে যাব। কাজেই আমি জননেত্রী শেখ হাসিনার কাছে ঘরে ঘরে যেভাবে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, আপনি ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিন। রাষ্ট্রের দায়িত্বে এক জায়গায় এক সারিতে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা জাতীয়করণ করে দিন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আর স্থাপন না করে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। 13 যে শতবর্ষের 13 কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেন। আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। ওই যারা দেয়াল সৃষ্টিকারী নব্য রাজাকার, তাদেরকে আপনি চিহ্নিত করে তাদের ছুঁড়ে ফেলে দিন। আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ কালকে খুব জাঁকজমকপূর্ণ ভাবে কোভিডের মধ্যেও আমরা পালন করব। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম রনি স্যারকে, ধন্যবাদ মুজিবুর রহমান স্যারকে, ধন্যবাদ দর্শকদের। আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আমার সহকর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা জাতি গঠনের জন্য দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যান। শেখ হাসিনার সাথকে শক্তিশালী করুন। দেশপ্রেমিক মানুষ হিসাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ুন। মুক্তিযুদ্ধের চেতনা বহন করুন। ওই ভাস্কর্য নিয়ে যারা রাজনীতি করতে চায়, যারা আজকেও ষড়যন্ত্র করে, তাদের মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু শিক্ষকদের পড়াশোনা করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে, জানতে হবে। তারপর আপনি নতুন প্রজন্মকে গড়তে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যক্ষ ফজল স্যার, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আপনার বক্তব্যের পর আর কোনো বক্তব্য থাকে না। আমি এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ছিলাম বঙ্গবন্ধুর ভাষণ। এই আমার হাতে একটি বই রয়েছে, আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর ভাষণ, এই বইটি আমি পড়েছি। যাই হোক, আমাদের আলোচনা শেষের দিকে আমরা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে একটি কথা এখানে এসেছে ইএফটি নিয়ে। এর আগে মোবাইল ব্যাংকিং এর কথা আসছিল। যাই হোক, আমাদের জন্য যেটা সঠিক, সরকার সেটা চিন্তা ভাবনা করছে। আমি আরেকটি আপনাদের সংবাদ দিতে চাই, যেটা অধ্যক্ষ ফজল স্যার বলেছেন। আমার হাতে আজকে একটা থানা শিক্ষা অফিস থেকে চিঠি আসছে। সেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ফান্ড উৎস কিভাবে, টাকার ফান্ড, এই অবকাঠামো কতটা, বিল্ডিং, এই সমস্ত কিন্তু একটা হিসাব নিয়েছে। অর্থাৎ সরকার কিন্তু জাতীয়করণের দিকে যাচ্ছে, তথ্য নিচ্ছে। এবং আমাদের যে বাজেট পরিক্রমার বইটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি, সেটা প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছে বলে আমরা যতটুকু জেনেছি। তো আমাদের আসলে হতাশার কিছু নেই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারি। ইনশাল্লাহ আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেই তারপর আন্দোলন যদি প্রয়োজন হয় করব। আর আন্দোলনের যদি আসলে করার দরকার না হয়, এমনিতে হয়ে যায়, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করব। আমি অনেক দর্শক আমাদের সাথে আছেন, আব্দুর রাজ্জাক গাজীপুর থেকে, আপনাকে ধন্যবাদ। আব্দুল মজিদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের ময়মনসিংহ জেলার সেক্রেটারি সুমন মন্ডল, সুমন সর্দার সেজওয়াল বগুড়া থেকে, ধন্যবাদ আপনাকে। আলমগীর হোসেন, অগণিত দর্শক, আপনাদের সবার নাম আমাদের প্রায় শেষের দিকে, অলিউল্লাহ, হাবিবুর রহমান, তাফসান সর্দার ভুইয়া, আপনাকে ধন্যবাদ। সুমন মন্ডল, মানিরাজ, আমরা মানিরাজ বলেছেন জাতীয়করণের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আমাদের আজ বেসরকারি থাকতে হতো না, জাতি পেত বৈশ্বিক শিক্ষা। একটি জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো কাজই ত্যাগ ছাড়া হয় না, ত্যাগের মহিমায় সেটা কিন্তু উদ্ভাসিত হয়। আমরা ঘরে বসে বসে ফেসবুকে লিখে জাতীয়করণ হয়ে যাবে, এমনটি আসলে ভাবা ঠিক না। আমাদের আরো কঠিন আন্দোলন করতে হবে।
করোনার এই সময় আমরা আসলে এখন টকশো করার কথা ছিল না, আমরা এখন অনশনে থাকতাম, কিন্তু করোনা বিষয়টা আসলে জাতি ভালোভাবে নিবে না, সেজন্য আমরা ভাবছি সেটা কি করা যায়। একটি জিনিস আমার কাছে একজন লুৎফর লেখছে, এদেশে কোনো মূর্তি থাকবে না, মূর্ত থাকবে না, শুধু কালেমার পতাকা উড়বে, কঠিন হুঁশিয়ারি। আপনাকে ধন্যবাদ। একটি কথা আমি বলতে চাই, এটা কিন্তু হিন্দু মুসলিম, আমরা এখানে সাম্প্রদায়িক দেশ, আমরা এখানে সবাই একটা সম্প্রীতির মানুষ, আমরা সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করতে চাই। ইন্দোনেশিয়া আমি দেখেছি, সেখানে হিন্দুদের যে বিশাল মূর্তি, একটা মুসলিম দেশ পৃথিবীর সবচেয়ে ইন্দোনেশিয়া, আর আমাদের এতদিন এতকাল ছিল, হঠাৎ করে জাতির জনকের জন্ম শতবার্ষিকী থেকে এটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমণ্ডিত। লুৎফর সাহেব, আপনাকে অনুরোধ করে বলছি যে আমরা সকল ধর্ম পাশাপাশি করে যাব, কারো ধর্মের উপর হস্তক্ষেপ করা কিন্তু ইসলাম সমর্থন করে না। আমরা যেই জাতির জনক বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না, আর তার কিন্তু আমরা দেখেছি তার মুখ ভাঙ্গা হাত ভাঙ্গা হয়, এই সাহস থেকে পায়। আমরা আমাদের জাতির জনকের ভাস্কর্য পৃথিবীর সব দেশে আছে, সেখানে আপনারা ধর্ম অবশ্যই ভালো করে পড়বেন, আমরা সেখানে পূজা অর্চনা করা হয় না, তাকে শ্রদ্ধা জানিয়ে একটা ভাস্কর্য করা হয়েছে, পৃথিবীর সব দেশে আছে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা, আমরা তো মূর্তি উপাসনা করছি না, আমরা যারা মুসলমান আমরা ধর্ম করি, আবার যারা হিন্দু ধর্ম তারা একটা করে বৌদ্ধ খ্রিস্টান, আমরা কিন্তু সবাই মিলেমিশে একটা সুন্দর সম্প্রীতির দেশ আমরা বাংলাদেশ চাই। কাজে আমরা আসুন মিলেমিশে থাকি। আর এই যারা ভাঙ্গার কাজে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন মাননীয় প্রধানমন্ত্রী, সে দাবিও আজকে লাইভ থেকে করছি। আমরা বলছিলাম যে সরকার আমাদের জাতীয়করণ দিবে, এটা আমাদের এখন রক্তে রক্তে, শিক্ষকদের রক্তে মিশে গেছে, এটাকে বাদ দেওয়ার কোনো চিন্তাই হয় না। আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, শিক্ষক তান্ত্রিক তন্ত্রমন্ত্র রয়েছে, এগুলি শিক্ষকদের আন্দোলন হলে এই তন্ত্রমন্ত্র একবারে ধূলিসাৎ হয়ে যাবে। শিক্ষকদের সকল দাবি আন্দোলনের মাধ্যমে হয়েছে, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়াই এটা ঘোষণা করবেন মুজিব বর্ষে, এই বিশ্বাস থেকে আমরা আজকে টক শো প্রায় শেষের দিকে। অধ্যাপক মুজিবুর সাহেব, আপনি 1 মিনিট শেষ করবেন দর্শকদের উদ্দেশ্যে, আপনি ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ স্যার। আমার বক্তব্য যে এরিস্টটল একটা কথা বলছেন যে ব্যক্তি নিজের যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করে, আর যারা দেবতা তারা জঙ্গলে থাকে। মানুষ সমাজবদ্ধভাবে বাস করতে হইলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে। এখন আমাদের শ্রদ্ধেয় রনি স্যার যে কথাগুলো বলেছেন যে আন্দোলনের ব্যাপার নিয়ে, আমরা চাই না কোনো শিক্ষক আন্দোলন যাই করোনাকালীন অবস্থায়। আমাদের উদ্দেশ্য একটাই, জাতীয়করণ, অন্য কোনো বিকল্প কোনো কথা না। ইএফটি বলেন, আর বৈশাখী ভাতা বলেন, আর আমাদের হাউজল্যান্ড বলেন, আমাদের বোনাস বলেন, সবটাই একই জায়গায়। যখনই জাতীয়করণ হবে তখন আমাদের উদ্দেশ্য সফল হবে। কাজেই আমাদের এই অনার্স মাস্টার শিক্ষকদের ব্যাপারে যেটা রনি স্যার বারবারই বলছেন যে তাদেরকে যদি এইটা না হয় তাহলে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করবো। আমরা আমার কলেজ শক্তি সমিতির পক্ষ থেকে আমি আজকে ঘোষণা দিলাম, যদি তাদেরকে এমপিভুক্ত করানো হয় তা আমরা এই একাত্র হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিবাদ করব, আন্দোলন করব, মিছিল করবো, যা করা দরকার করব। আমরা চাই না কোনো আন্দোলন মিছিল করার জন্য। আমরা চাই যে সমস্ত লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তী আর নিয়োগ না দেওয়া হোক, আমরা তাদেরকে আর নিয়োগ না দেওয়া, কিন্তু তাদের যেন এমপিভুক্ত করা হয়। এবং কলেজগুলো জাতীয়করণ করলে, এখন জাতীয়করণ করা আমাদের শ্রদ্ধেয় ফজল আলী স্যার বলছেন যে জাতীয়করণ করতে আমাদের বেশি টাকার প্রয়োজন নাই। আমাদের যে অনেক বড় বড় কলেজে অনেক ফান্ড আছে, ফান্ড দিয়া এবং শিক্ষকদেরকে আমরা যে বেতন নেই, সে বেতন থেকে যদি আমরা মাত্র এখানে 20 টাকা বেতন, 50 টাকা বেতন নেই, তাহলে আমরা দেখা যায় 25% ছেলেদেরকে আমরা ফ্রি ভরাইতে পারবো। কাজে সরকারের পকেট থেকে তেমন কোনো টাকা পয়সা লাগতেছে না। কাজে আমরা এই ব্যাপারেই আর কি এখন আজকের এই মুজিব বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, উনি যেদিন যে সেই সরোয়ার্দী উদ্যানে আসছেন, উনি বলছেন আমি আমার দেশকে ভালোবাসি, আমি এই জনগণকে ভালোবাসি, এই কথা বলে তিনি কেঁদে দিচ্ছেন। কিন্তু সেই আজ বঙ্গবন্ধুকে এই দেশের জনগণই তাকে হত্যা করছেন। দুঃখের সাথে বলতে হয় যে না হইলে এই দেশ স্বাধীন হইতো না। যার 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 প্রচেষ্টায় আজকে সেই স্বাধীনতার পরেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে অনাহারি মানুষ ঠিকভাবে খাইতে পারে না, অর্থাৎ সেই বিধে তার মনোবল
সাহস ছিল বিদায় 37,000 প্রাইমারি স্কুলকে তিনি জাতীয়করণ করেছেন। কাজে এখন আমাদের কাছে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এটা জাতীয়করণ করা কোনো কর্মী কোনো কষ্টসাধ্য নয়, এটা শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকা থাকলে যথেষ্ট। তিনি শিক্ষামন্ত্রক সরকার, আমরা আশা করি তার এই সুনাম যশ রাখার জন্য এই মুজিববর্ষেই আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে। এই বলে আমি আমার সমস্ত দর্শক, আমাদের অভিসংবাদিত নেতা জনাব নজরুল ইসলাম রনি স্যার, অধ্যক্ষ ফজল আলী স্যার এবং সমস্ত দর্শক, দেশ বিদেশ সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা হচ্ছে না, তার সাউন্ড আসে না। আমাদের আফরোজা খাতুন, আমাদের এমডি সুলাইমান হোসেন, এমভুক্ত চাই, সৈয়দ কবির, বঙ্গবন্ধু শিক্ষা দর্শন বাস্তবায়ন, ধন্যবাদ আপনাকে। জসিমউদ্দিন সাহেব, আপনাদের সবাইকে ধন্যবাদ। অসীম পান্ডায় গ্রেট চেঞ্জ হল ইনক্রিমেন্ট, যে একটি ইনক্রিমেন্ট কথা বলেছেন, ইনক্রিমেন্ট আসলে উচ্চতর দেওয়ার ইনক্রিমেন্ট আসলে যোগ করা হচ্ছে না, দুঃখজনক। আজকে লাইভ থেকে দাবি জানাচ্ছি এবং সচিবের সাথে আগামীকাল এই বিষয়টা কথা বলবো। আমরা আগামীকাল দেখে একটা আবেদনও দিতে হবে, এই বিষয়টা খুব দুঃখজনক। আমরা নেটের সমস্যা, অধ্যক্ষ স্যারের নেটের সমস্যা করছিল, আমরা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমরা আলোচনা যাব না। আমরা আজকে আগামীকাল সচিব মহোদয়কে আমরা জানাতে চাই ইনক্রিমেন্ট যোগ হচ্ছে না, উচ্চতর গ্রেড দীর্ঘদিন পরে উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে, অত ইনক্রিমেন্ট বাদ দেওয়া হচ্ছে, দুঃখজনক। এটার বিষয়ে আমরা কথা বলবো। কুতুবুদ্দিন সাহেব কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন, আপনাদের পরিশ্রম বিদায় যাবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা আপনাদেরকে নিয়েই ভালো একটা কিছু করব। যারা শিক্ষক বন্ধু অন্যান্য সংগঠনের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা অতীতের ভুল ভ্রান্তি বাদ দিয়ে এই জাতীয় কোনো ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা চেষ্টা করে দেখি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেটিকে বুঝিয়ে কিভাবে আদায় করা যায়। শিক্ষক বন্ধুগণ, বিভিন্ন নেতা যারা আছেন, আমাদের সিনিয়র বড় ভাই যারা আছেন, অবসরপ্রাপ্ত যারা আছেন, ওনাদেরকে অনুরোধ করবো উপদেষ্টা হিসেবে আমাদের পাশে থাকবেন এবং আমরা মিলেমিশে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আজকে লাইভ এখানে শেষ করছি এবং আমি পরিস্থিতি অনার্স মাস্টার শিক্ষকদের এমপিভুক্তি এবং সেই সাথে যারা দারুল হাসান থেকে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে যারা সার্টিফিকেট নিয়ে এমপিভুক্ত হয়ে দীর্ঘ প্রায় 10-11 বছর তারা এমপিভুক্ত, এখন উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, সেটা বৈধ হোক অবৈধ হোক, যেহেতু 10 বছর দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে তারা এমপিভুক্ত হয়েছেন, এখন উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে না, এটা আসলে বিধি মোতাবেক না। সেহেতু আপনারা এইটুকু যা হয়েছে, ওই বিশ্ববিদ্যালয়গুলি সার্টিফিকেট যদি ভুয়া দিয়ে থাকে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেন। আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে এবং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অনলাইন নামে মাত্র ক্লাস নিয়ে তারা 1 লক্ষ টাকা পর্যন্ত, 92,000 পর্যন্ত তারা টিউশন ফি নিচ্ছে, তারা সেশন চার্জ নিচ্ছে। এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক এত পরিশ্রম করি, আপনাদের দেওয়া অ্যাসাইনমেন্ট কাজ করছি, দিন রাত অনলাইনে ক্লাস করছি, করার পরও অত বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখেছি তারা যে ক্লাস আমাদের ছেলেমেয়েরা কিছুই বোঝে না, কিন্তু টিউশন ফি করোনার এই সময় কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। এবং ওই সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সিন্ডিকেটে আছে বা পার্টনার, তারা সরকার উচ্চপদস্থ। এই জন্য এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরকার তাদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছে। আমরা মনে করি মাধ্যমিক সেক্টর এবং উচ্চ মাধ্যমিক সেক্টর অবিলম্বে জাতীয়করণ ঘোষণা করা হোক। আর আগেই বলেছি, যেখানে এই বেতন বৈষম্য রেখে কখনো কিন্তু জাতির উন্নয়ন করা সম্ভব না এবং এসডিজি সম্ভব না, বিশ্বমানের শিক্ষা বাস্তবায়ন সম্ভব না। সেই জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং আমরা বঙ্গবন্ধু শিক্ষা দর্শন করতে হবে। জাতীয়করণ স্লোগানকে সামনে রেখে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা ভাবছি। আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং আমাকে যদি আপনারা পারেন কর্মী হিসেবে রাখবেন, শুধু আপনাদের পিছনে থেকে যেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু শিক্ষা দর্শন করতে হবে। জাতীয়করণ স্লোগানটা দিয়ে যেন আমি মরতে পারি শান্তিতে, শিক্ষকদের জাতীয়করণ উপহার দিয়ে, এই দোয়াটুকুই আপনাদের কাছে চাই। সবাইকে আজকে ধন্যবাদ, এখানে শেষ করছি। অধ্যক্ষ ফজল স্যার এবং অধ্যাপক মজুর স্যার, আপনার দুজনকে ধন্যবাদ। আবার আমরা পরবর্তীতে প্রোগ্রামে আপনাদেরকে নিয়ে আসবো। আজকে আমাদের 30 সেকেন্ড একটা কথা বলতে পারবো? 30 সেকেন্ড। জি বলেন স্যার। আচ্ছা,
আপনি একটা মন্তব্য করেছেন, একজন দর্শক মন্তব্য করেছে যে ধর্মীয় বিষয় নিয়ে, সেই জন্য আমি একটু কথাটা বলতে চাচ্ছি। আমি কোনো ধর্মীয় চিন্তাবিদ নই বা আহ, খুব ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি না, তবে ধর্ম নিয়ে পড়াশোনা করি। আমি এইটুকু শিক্ষক সম্প্রদায়কে বলবো বা দেশবাসীকে, আমরা সবকিছুর মধ্যে যাতে ধর্ম এনে জোড়া না দেই, ধর্ম আমরা পালন করব। ধর্ম ছাড়া কোনো মানুষ টিকতে পারে না, ধর্ম পালন করব আমাদের। আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ধর্মগ্রন্থ কোরআন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম নিয়ে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের শেষ ভাষণে, যেটা বিদায় হজের ভাষণ, সেটাকে যদি আমি ফলো করি, সেটাকে যদি আমি মানি, সেটাকে যদি আমি অনুসরণ করি এজ এ মুসলিম, তাহলেই আমার জন্য যথেষ্ট। আমি বুঝে না বুঝে, আমি যাতে আমি একজন মুসলমান হিসেবে আমার নবীর নির্দেশনা না মেনে আমি যাতে অন্য কিছু নিয়ে লাফালাফি না করি। আমি এইটুক বলবো যে আমরা বিদায় হজের ভাষণটি যাতে বারবার অনুসরণ করি, পড়ি, জানি, তাহলেই ধর্ম সম্পর্কে বা আমার ধর্ম ছাড়াও আমার পাশে অন্য ধর্মের লোকের সাথে আমার আচরণ কি হবে, আমি কি করব, সবই সেখানে একটি নির্দেশনা দিয়ে গেছে। আমি সবার কাছে সেই অনুরোধ রাখবো, এরকম কিছু মনে করবেন না যে আমি খুব ধার্মিক হয়ে গেছি। আপনি ধার্মিক হবেন ধর্ম জেনে, ধর্ম বুঝে। ইসলাম ধর্মের যিনি প্রধান ব্যক্তি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যের ধর্ম সম্পর্কে বিদায় হজের ভাষণের যে নির্দেশনা দিয়ে গেছেন, সেটা অনুসরণ করার জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করছি। অশ্লীল কথা সহজেই বলবেন না। কোনো ভদ্রলোক, কোনো ধার্মিক লোক, কোনো ইমানদারি লোক অন্যের ধর্ম নিয়ে বা আমার নিজের ধর্ম নিয়ে বা অন্য ধর্মের লোক সম্পর্কে বা আমার ধর্মের লোক সম্পর্কেও অশ্লীল বাক্য প্রয়োগ করতে পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ স্যার। আমরা দেখেছি যে বা যে কুষ্টিয়া বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সেখানে কিন্তু মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে পাঠিয়েছিল, অ্যারেস্ট করা হয়েছে। এটা কিন্তু দেখেন, আমরা মাদ্রাসার হোক আর আমরা শিক্ষক সবাই, এটা কিন্তু আমাদের উপরে পড়ে। এবং এই জাতীয়করণের কিন্তু একটা বাধা, যে আমরা শিক্ষকরা, যেখানে জাতির জনক, আমাদের জাতির স্থপতি, আমরা শিক্ষক হয়ে সেটা কিভাবে আমাদের ছাত্রকে ভাঙতে পাঠাতে পারি? যদি আমি এটা শিক্ষক সমাজের কাছে প্রশ্ন রাখি, আজকে জাতীয়করণ হলে কি শুধু হাই স্কুলে হবে, কলেজে, মাদ্রাসা হবে না? এটা আমি শিক্ষক সমাজ প্রশ্ন রাখতে পারি। অত্যন্ত এই মুজিব এই কাজগুলো থেকে আমরা যেন একটু বিরত। নজরুল ইসলাম রনি স্যার, আমরা যে বাজেট বইটি তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছি বা পৌঁছে দিয়েছি, সেখানে কিন্তু স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, মাদ্রাসা মানে আলিম পর্যন্ত, কারিগরি যেটা ভোকেশনাল উচ্চ মাধ্যমিকের সমমান, এই তিনটি স্তরকেই কিন্তু একসাথে জাতীয়করণ করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছি। এটা অধ্যক্ষ আমরা কিন্তু কোনো বিভাজন করি নাই। এটা তো আমরা মাদ্রাসা শিক্ষক আমাকে চেয়েছে, অনেকের কাছে আমি বই পাঠিয়ে দিয়েছি। আমার কষ্টের কথা থেকে বললাম যে ধর্ম নিয়ে কথা কিন্তু আমি বলতে চাই না। আমি শুধু এটিকে বলতে চাই যে সকলে ধর্ম আমরা করব, কারণ ধর্ম ছাড়া কেউই বাঁচতে পারে না। প্রত্যেকে আমরা একজন ঈশ্বর আছে উপরে, আমার আল্লাহ, অন্য হিন্দুদের একজন ঈশ্বর ভগবান, কিন্তু আমরা তো আসলে কার হস্তক্ষেপ করতে চাই না। আমার প্রশ্নটা কিন্তু সে জায়গায় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা দেখা করতে যাই, জাতীয়করণ বিষয়ে যদি প্রশ্ন করা হয়, আপনার শিক্ষকরা আমার বাবার ভাস্কর্য ভাঙছেন, আবার বাবার মাথা ভাঙছেন, মুখ ভেঙে দিয়েছেন, হাত ভেঙে দিয়েছেন, আমি কি বলবো? অধ্যক্ষ ফজল স্যার, আমাকে সে কথাটা আপনি উত্তর দেন। আমি কি বলবো যে আপনারা আমার আপনার ছেলেকে আপনি বলাৎ করেন, মাদ্রাসার ভিতরে দর্শন করেন, রুটিন করে দর্শন করেন আপনার ছেলেদের, আপনি একজন শিক্ষক। হাউ ক্যান আই ডিক্লার দ্য ন্যাশনালাইজেশন অফ আওয়ার এডুকেশন? কিভাবে বলেন স্যার? আমার এই প্রশ্নের উত্তরকে আমি দিতে পারবো? কোন মৌখিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব?
আর 30 সেকেন্ড একটু কথা বলি। স্যার ফজল আলী স্যার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে আমাদের কোরআন ধর্মীয় পবিত্র স্থান 104খানার মধ্যে 4খানা পবিত্র স্থান কোরআন, আমরা কোরআন মানি, রাসূলকে মানি। এখানে সূরা কাফিরুনে লেখছে একদম যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে। এটা নিয়ে কোনো সমালোচনা আলোচনা করে আমাদের শিক্ষক জাতিকে যেন কেউ কলঙ্কিত না করেন, সমালোচিত না করেন, এটা সবার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ রইল। কাজে আমরা এটা নিয়ে আমরা আমাদের নৈতিক চরিত্র ঠিক করতে হবে। আমরা সেখানে অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এটাও কিন্তু ধর্মে, আমাদের ধর্মে আছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা দর্শন, ছাত্র নারী দর্শন, বিভিন্ন ভাবে কিন্তু আমরা শিক্ষকদের অনেক কিছু প্রপাগান্ডা রয়েছে। সেই জন্য বিনয়ের সাথে অনুরোধ করি আমরা আসুন ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ জাতীয়করণ হবেই টুডে অর টুমরো। জি ধন্যবাদ। পরে একদিন বলবো। আমার একজন শিক্ষক একে লস্কর বলেছেন রনি স্যার ঈদ বোনার সময় এখন কিছু করা দরকার, কারণ ঈদ চলে আসছে। এই বিষয়টা আমাদের আছে, আমরা কাজ চলতেছে। ঈদ বোনাস পূর্ণাঙ্গ হবে এমনটি আমরা জানি, মানুষ শিক্ষামন্ত্রী কথা বলেছিলেন, এবং আমি গত রোজার ঈদের পরে আমরা পরপর এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছিলাম। আশা করি ইনশাল্লাহ সেটা হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আজকে জাতীয়করণ রেখে যদি ঈদ বোনাস আমরা চাই, তাহলে সরকার ভাববে তারা এখন ঈদ বোনাস নিয়ে লাফালাফি করছে, জাতীয়করণ কথা ভুলে গেছে। কাজেই সেটা করতে হবে, ভিতরে ভিতরে করতে হবে। আসলে সামনে থাকবে জাতীয়করণ। কান টানলে মাথা আসে। আপনার বড় দাবি করলে ছোটগুলো অটোমেটিকলি হবে। যেমন 2018 সালে আন্দোলন করেছিলাম জাতীয়করণ, সরকার আমার 34 বছর ইনক্রিমেন্ট দিয়েছেন। আজকে আমরা, আপনি মনে করেছেন, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। লস্কর সাহেব আপনাকে ধন্যবাদ। আমরা আবার অন্য একদিন আসবো। অধ্যাপক ফজল স্যার আবারও আপনাকে ধন্যবাদ। অধ্যাপক মুজিবুর স্যার, অনেক মূল্যবান আলোচনা আপনাদের কাছে শুনেছি। অনেক শিক্ষক বন্ধু ছিলেন দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে, অনেকে ধন্যবাদ দিতে পারেনি। সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। একজন দর্শক বলেছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির পেজ থেকে ব্লক করা হয়েছে, আমি সেটা করিনি। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে ঠিক করে দেবো। আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা প্রত্যেকে দোয়া করি করোনা যেন বাংলাদেশ থেকে বিদায় নেয়। এবং দেখেছেন ভ্যাকসিন এ মাসে চলে আসবে, কিন্তু আজকে দেখেছি 16 জন মারা গেছে গত 24 ঘন্টায়। আশা করি ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে চির বিদায় নিবে করোনা, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আবার আগের মতো ফিরে যাব, এবং ছাত্র শিক্ষক মিলে আবার আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে যেন চেষ্টা করতে পারি। এবং সেই সাথে আমরা সবাই ভালো থাকবো, ঘরে থেকে করোনাকে দূরে রাখবো, এবং আগামীকাল বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন যেন আমরা সুন্দরভাবে শিক্ষা উদযাপন করতে পারি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম